রেকর্ড দিয়ে দিলাম। আচ্ছা, রেকর্ড দিয়ে দিলাম, রেকর্ড হইতে থাকুক। আচ্ছা, তবে ওই যে লাইসেন্সড যে ভার্সন গুলো, এগুলোর হচ্ছে এট এ টাইম একসাথে হয়ে যায় তো। আর আচ্ছা, এইখানে আমরা যেখানে ছিলাম সেখানে চলে আসি তাহলে। আমরা বলেছিলাম স্টেপ নাম্বার 1 যদি মিলে যায় তাহলে আমরা স্টেপ নাম্বার 2 তে যাব। দেখেন, কোন ক্যালকুলেশন বের করার জন্য আমরা অটোমেটেড সিস্টেম সফটওয়্যার, কিন্তু এই ক্যালকুলেশনটা বের হয়ে যাবে কোনটা, এই ক্যালকুলেশনটা ফিল্ড 47-এর যে ক্যালকুলেশনটা আমরা করার চেষ্টা করতেছি, এটা অটোমেটেড অ্যাসিকুডা ওয়ার্ল্ডের সার্ভারে এটা এইচএস কোড সহ এটার ক্যালকুলেশনটা নিয়ে নিবে। কিভাবে নিবে আমরা, সেটা আমরা নিজেরা করা লাগবে না, বাট আমরা চেক করব যে এটা ওদের যে সিস্টেম আছে ওই সিস্টেম এটা ঠিক আছে কিনা। আমরা যৌক্তিক ভাবে চিন্তা, আমরাও তো, ওরা ক্যালকুলেশন করবে তারা আমরা বসে থাকবো নাকি? আমাদের এক্সট্রা ওরা কি ভুল করছে কিনা, ভুল হতেই পারে, ওদেরও তো ভুল হতে পারে। আমরা বলেছিলাম যদি ল্যান্ডিং চার্জ যদি ঠিক থাকে তাহলে আমরা স্টেপ নাম্বার 2 তে গিয়ে আবার এভাবে ক্যালকুলেশন করব। দেখেন, তাহলে ল্যান্ডিং চার্জ আমরা বের করার কথা ছিল। ল্যান্ডিং চার্জ কতটা, কিভাবে বের করেছিলাম আমরা? টোটাল কমার্শিয়াল ইনভয়েসের যে ভ্যালু আছে ইম্পোর্ট করেছেন, সেইটাকে এক্সচেঞ্জ রেট দিয়ে গুণ করেছিলাম সেই দিনকার, যেদিন কাস্টমস ডিউটি দেবেন সেই দিনকার, সমান যা হবে সেটার সাথে ইন্স্যুরেন্স যোগ করবেন, ইন্স্যুরেন্স যোগ করবে, সেটার উপর 1% দিলে ল্যান্ডিং চার্জ বের হবে। তাহলে তারই ধারাবাহিকতায় আমরা 1,17,108 আমরা বের করেছিলাম। আমরা ওখানে রাখবো যে আমরা ক্যালকুলেশনটা 1,17,000, এটা ঠিক আছে কিনা একটু বের করে আমরা একটু রাখি ওখানে, দেখি ওটা ঠিক আছে কিনা। ল্যান্ডিং চার্জটা ম্যাচ করছে কিনা একটু বলেন তো দেখি। ল্যান্ডিং চার্জ ম্যাচ করছে কিনা বলেন, এক জি লক্ষ স্যার, সতেরো হাজার একশো আট জি স্যার, ম্যাচ করছে স্যার। ম্যাচ করছে জি স্যার। স্যার। ম্যাচ করছে। তাহলে আমরা চলুন ওখানে আবার যাই, স্যার সেই ল্যান্ডিং ফর্মুলাতে গিয়ে চার্জটা কি আমরা আসলে বিল অফ ল্যান্ডিং? ল্যান্ডিং ল্যান্ডিং চার্জ, ল্যান্ডিং এটা আপনাকে আপনার সিএনএফ এজেন্টের যে আপনার হচ্ছে তাদের যে বিল দেবে সেই বিলের মধ্যে একটা এক্সপ্লেনেশন আছে। আচ্ছা, এই এক্সপ্লেনেশনটা ওইটাতে যেতে হলে আরো অনেক কথা লম্বা হয়ে যাবে, তখন ধৈর্য রাখতে পারবেন না। মূল জিনিসটা বুঝে নেন। ঠিক আছে। আচ্ছা, এবার আসেন শুল্ক, এক একটা শুল্ক এতটুকু শুনে রাখেন, এক একটা শুল্ক স্টেশনের এক একটা ল্যান্ডিং চার্জ আছে। আচ্ছা, ওইটা ওইটা আবার সিএনএফ এর কাছে এটা হিসেব আছে। এবার আসেন, ল্যান্ডিং চার্জটা কারেক্ট শো করলো, ঠিক আছে। এবার আমরা টোটাল কমার্শিয়াল ইনভয়েসের ভ্যালু আবার ওইটাকে এক্সচেঞ্জ করবো, গুণ করে প্লেন ইন্স্যুরেন্স আর প্লেন ল্যান্ডিং চার্জ যুক্ত করে দিলে অ্যাসেসেবল ভ্যালুটা বের হবে। যদি অ্যাসেসেবল ভ্যালু ঠিক থাকে তাহলে 47 ফিল্ডের ক্যালকুলেশন অটোমেটিক মিলে যাবে। আমি সবার জ্ঞাতার থেকে আবারও বলছি, যারা শুনছেন আমার কথা শুনে বুঝার চেষ্টা করবেন। এইখানে যুক্ত হয়ে আপনি অর্থ এবং সময় এই দুটো ব্যয় করছেন, সেই অনুযায়ী আপনার রিটার্নটা কি এটা আপনি বুঝে নেওয়ার চেষ্টা করবেন প্লিজ। আমরা ফিল্ড 47 মানে টোটাল বিল অফ এন্ট্রির কাস্টমস ডিউটির ক্যালকুলেশন ঠিক আছে কিনা সেটা বের করার জন্য আমরা স্টেপ 2 তে একই অঙ্কই 3 বার করব যাতে করে ভুল না হয়। ধরেন 3 ভাবে করব, 3 বার করব মানে হচ্ছে, যদিও একভাবেই করে ফেলার সিস্টেম আছে, কিন্তু ওভাবে করলে আপনারা অনেক সময় বুঝে উঠতে পারবেন না, ঝামেলায় পড়ে গেলে ওটা ওখান থেকে বের হতে পারবেন না। এভাবে 3 ভাবে করাই ভালো। আসেন, তাহলে আমরা বলেছিলাম যে নাম্বার 2 তে স্টেপ নাম্বার 2 দিয়ে প্রসেস করে আবার করব। আবার আমরা কি করব, টোটাল কমার্শিয়াল ইনভয়েসের ভ্যালু ছিল 1,09,600 US ডলার, মাল্টিপ্লাইড বাই এক্সচেঞ্জ রেট। এক্সচেঞ্জ রেট দিয়ে গুণ করব আমরা, এক্সচেঞ্জ রেট দিয়ে গুণ করলে এক্সচেঞ্জ রেট কত ছিল সেখানে, এক্সচেঞ্জ রেট ছিল আমাদের আহ কত ছিল ভুলেই তো গেলাম এক্সচেঞ্জ রেট। আচ্ছা, এক্সচেঞ্জ রেট হচ্ছে 106.021 মাল্টিপ্লাইড বাই 106.0819। আচ্ছা, যা হওয়ার হয়েছে এইটার সাথে প্লেন ইন্স্যুরেন্স আর প্লেন ল্যান্ডিং চার্জ যোগ করে দিলে, যোগ যোগ করে দিতে হবে। প্লেন ইন্স্যুরেন্স আর প্লেন ল্যান্ডিং চার্জ সমান কত, প্লাস 84,021.32 প্লাস 1,17,108, 1,18,28,005।
তার মানে হচ্ছে যেই ফর্মুলাটা আমরা এখানে, এগুলো কিন্তু গত ক্লাসে আমি এই পিডিএফ গুলো দিয়েছিলাম, সবাই সংরক্ষণ করে রাখবেন প্লিজ, যাতে করে ইন ফিউচার আপনাকে আর ইম্পোর্ট এক্সপোর্টের কোর্স না করতে হয়। জাস্ট আপনি ফর্মুলার ফাউন্ডেশনটা মাথায় নিয়ে নিলেন, ইন ফিউচার নিজে এক্সিকিউশনে নেমে নেমে যেতে পারলেন, পলিসি অনুযায়ী এক্সিকিউশনে নেমে যেতে পারলেন। আচ্ছা, এবার আসেন তাহলে আমরা এখানে যেটা করলাম সেটা হচ্ছে আমরা এখানে টোটাল কমার্শিয়াল ইনভয়েসের ভ্যালুকে এক্সচেঞ্জ রেট দিয়ে গুণ করে প্লেন ইন্স্যুরেন্স আর প্লেন ল্যান্ডিং চার্জ যেটা আছে সেটা বের করে ফেলছি। বলা হচ্ছে এটা এভাবে করলে আইটেমের টোটাল অ্যাসেসেবল ভ্যালুটা বের হবে। অ্যাসেসেবল ভ্যালুর ফিল্ড হচ্ছে 46 নাম্বার ফিল্ড। চলেন ওখানে গিয়ে দেখি 46 নাম্বার ফিল্ডের ক্যালকুলেশনটা ম্যাচ করে কিনা। 46 নাম্বার ফিল্ডে মানে আমি যা ডিক্লারেশন দিছি সেটা কাস্টমস কর্তৃপক্ষের সাথে ম্যাচ করবে কিনা দেখেন। ফিল্ড 46 বলছে অ্যাসেসেবল ভ্যালু 1,18,28,005। আমাদের ক্যালকুলেটরে আছে 1,18,28,005। ম্যাচ করছে কিনা বলেন তো? জি স্যার। জি, জি স্যার, মেহেরবানি করে কথা করেছে। বলবেন। না জি বুঝলে স্যার। প্রশ্ন করবেন, যে না বুঝলে বলবেন যে স্যার এই জায়গায় এই কথাটা আবার বলেন প্লিজ, না বুঝলে আবার বলতে বলবেন। আচ্ছা, এবার আসেন স্টেপ নাম্বার 3-তে চলে যাব আমরা। স্টেপ নাম্বার 3-তে গিয়ে সেখান থেকে স্টেপ নাম্বার 3-তে বলা হচ্ছে ফিল্ড 40 এটা যদি ম্যাচ করে তাহলে আমরা কি করব, সরাসরি তাহলে ক্যালকুলেটরে যে ক্যালকুলেশনটা আছে সেটা হচ্ছে ফিল্ড 46 এর ক্যালকুলেশন। ফিল্ড 46 এর ক্যালকুলেশনের সাথে ফিল্ড 47 ক্যালকুলেশন অফ টোটাল ট্যাক্স যেটা, এটা অটোমেটিক বের হয়ে যাবে। ফিল্ড 46 যদি ঠিক থাকে সেটার সাথে ফিল্ড 33 কে গুণ করতে হবে। ফিল্ড 33 তে গুণ করতে হবে হলে ওখানে ব্র্যাকেটে একটা শব্দ, একটা জিনিস লেখা আছে, পার্সেন্টেজ অফ টোটাল ট্যাক্স ইনসিডেন্স। আমরা চলেন ওখানে যাই, ওখানে গিয়ে ফিল্ড 33, ফিল্ড 46 এর সাথে ফিল্ড 33টা গুণ করে ফেলবো। 33-তে কি আছে বলেন তো? ফিল্ড 33-তে কি আছে একটু বলেন, আপনারাই বলেন মেহেরবানি করে। এইচএস কোড আছে। আচ্ছা, তাহলে ক্যালকুলেটরে যেটা আছে সেটা হচ্ছে ফিল্ড 46, এইটা, এইটার সাথে এটা গুণ করে দিব 87042214। না স্যার, এইচএস কোড তো একটা কোড। হ্যাঁ, এই কোডের পার HS ইউনিটের কোড তো ভ্যালু একটা এড কোড। গুণ হবে। এটা কোনো ভ্যালু না, বাট রাইট, এইচএস কোড তো একটা কোড, এটা তো কোনো ভ্যালু না। তাহলে কি করতে হবে? ট্যারিফ শিডিউলে যেতে হবে স্যার। এক্স্যাক্টলি এই কথাটা শুনতে চাচ্ছিলাম ভাই। তাহলে ট্যারিফ শিডিউলে গিয়ে আমরা কি করব বলেন? এইচএস কোড ফাট দিব। ট্যারিফ শিডিউলে গিয়ে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই 33 নাম্বার ফিল্ডে যে এইচএস কোডটা আছে সেই এইচএস কোডটা ওখানে বসাবো, 87042214। সেখানে দুইটা জিনিস নির্দেশ করবে, এইচএস কোড অনুযায়ী ডেসক্রিপশন, পণ্যের ডেসক্রিপশনটাও চেক করে নিতে পারবো এই ডেসক্রিপশনে আমাদের আদৌ এই পণ্যটা আছে কি না। চলুন ওটা গিয়ে দেখি আমরা। 87042214 ওখানে চলে যাই, ওখানে গিয়ে আমরা এই জিনিসটা একটু দেখি। 87042214 এইটা আমরা এখানে ইনপুট দিলাম। ইনপুট দিয়ে আমরা দেখতে পাচ্ছি 87042214-এ এই জায়গায় কি আছে বলেন তো? ডাম্পার। আচ্ছা, 43%। আচ্ছা,
এখন এইটাকে আমরা বলা হচ্ছে যে কি করব আমরা 43%, তাই না? আচ্ছা, 87042214 আমাদের সূত্র বলতেছে ফিল্ড 46 এর অ্যাসেসেবল ভ্যালুকে ওই যে ফিল্ড 33 তে উল্লেখিত যে এইচএস কোড থাকবে সেই এইচএস কোডের বিপরীতে যে টোটাল ট্যাক্স ইনসিডেন্সের যে পার্সেন্টেজটা থাকবে সেই পার্সেন্টেজ দিয়ে টোটাল অ্যাসেসেবল ভ্যালুকে গুণ করলে ফিল্ড 47 এর টোটাল কাস্টমস ডিউটির ক্যালকুলেশনটা বের হয়ে যাবে। আমি কথাটা আবারও বলতেছি, বলার পর জিজ্ঞেস করব, যারা বুঝতে পারছেন হাত ইয়েস বলবেন। আমি বলতে চাচ্ছি যেটা সেটা হচ্ছে কাস্টমস এর টোটাল ডিউটির ক্যালকুলেশনটা এখন অটো বের হয়ে যাবে। কিভাবে? ফিল্ড 46 এ উল্লেখিত টোটাল অ্যাসেসেবল ভ্যালু এটা কিভাবে বের করতে হয় সেটা আমরা স্টেপ 2 থেকে দেখেছি। এইটাকে যদি আমরা ফিল্ড 33 তে উল্লেখিত এইচএস কোডের বিপরীতে টোটাল ট্যাক্স ইনসিডেন্স টিটিআই কোন অনুযায়ী এইচএস কোড অনুযায়ী, সেই এইচএস কোডের জন্য আমরা কাস্টমস ট্যারিফ শিডিউলে গিয়েছিলাম। সেখানে গিয়ে ওই এইচএস কোডের বিপরীতে যে টোটাল ট্যাক্স ইনসিডেন্সের পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজটা পেয়েছিলাম 43%। সেই পার্সেন্টেজ দিয়ে যখন আমরা এটা গুণ করলাম, সেই গুণের রেজাল্টে কত আসে দেখা যাক। মাল্টিপ্লাইড বাই ক্যালকুলেটরে যেটা আছে 1,18,28,005 মাল্টিপ্লাইড বাই 43%। তাহলে চলুন দেখা যাক। আমরা এখানে রাখবো একদম সরাসরি এই জায়গাতে অটো ক্যালকুলেশন চলে আসবে। কাস্টমস এর যে ড্যাশবোর্ড আছে এই স্যার মিলে ড্যাশবোর্ডে গেছে সবকিছু। ক্যালকুলেশন চলে আসবে, ফুল ক্যালকুলেশনটা এখানে। এইটার সাথে এটা ম্যাচ করে কিনা ক্যালকুলেটরের সাথে সেটা দেখেন। জি স্যার একদম সেম স্যার একদম ঠিক জি আছে। স্যার ম্যাচ করছে। জি স্যার ম্যাচ করছে স্যার। আচ্ছা, এইখানে আপনাদেরকে আপনাদেরকে কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে? আপনারা ক্যালকুলেশন এটা বোঝার আগে এই ক্যালকুলেশন মানে কাস্ট সিএনএফ যদি বলে ভাই এত টাকা আরটিজিএস করেন, এনপিএসবি করেন, বিএফটিএন করেন, সাথে সাথে করে দিবেন, নাকি আপনি বলবেন যে ভাই বিল অফ এন্ট্রির রাফ কপিটা আগে একটু পাঠান, একটু মিলাইয়া দেখি, কোনটা বলবেন? সাথে সাথে টাকা পাঠিয়ে দিবেন? না স্যার, না স্যার বিল অফ বিল অফ এন্ট্রি রাফ কপিটা লাগবে। হ্যাঁ, একটু বলেন। এন্ট্রি রাফ কপি নিয়ে স্যার নিজে ক্যালকুলেশন করে পরে টাকা দিন। স্যার আমাদের ওই বিল অফ এন্ট্রিতে সবগুলো ক্যালকুলেশন যদি ঠিকঠাক মিলে যায় তাহলে তো স্যার এক্সট্রা টাকা দেওয়া লাগবে না নাকি স্যার? ভাই বিল অফ এন্ট্রিতে উল্লেখিত যেটা আছে সেটাই তো আপনার মূল টাকা। বিল অফ এন্ট্রি জি স্যার। কাস্টমস এর পেয়াবল, যে কাস্টমস এর শুল্ক স্টেশন বরাবর যে আপনি পে অর্ডার করবেন, আরটিজিএস করবেন, চালান কপি করবেন। কিসের চালান? মানে হচ্ছে আপনি আপনার হলো পে মানে গভর্নমেন্টের সোনালী ব্যাংক ট্রেজারি চালান। ট্রেজারি চালান বলতে কি বুঝেন? ট্রেজারি চালান বলতে সরকারকে আপনি এই পণ্যের বিপরীতে কাস্টমস ডিউটি দিচ্ছেন। কত টাকা কাস্টমস ডিউটি দিচ্ছেন? 50,86,042.41 টাকা। এইটা Yes, যখন sir. রাফ ড্রাফট বিফোর দা ফাইনাল কপি, এইটা জেনারেট হবে, একটা রাফ কপি হবে। রাফ কপির পরে হচ্ছে এটার ভ্যালিডিটি, এটা ভ্যালিড হবে তখনই যখন এই জায়গায় সিল সিগনেচার থাকবে। কোথায়? এই যে বারকোডের এখানে সিল সিগনেচার থাকবে আরও রেভিনিউ অফিসার, কাস্টমস হাউস এবং পোর্ট কাস্টমসের দুটোর সমন্বয়ের মাধ্যমে। এই কথাটা এতক্ষণ আমরা যে কথাগুলো বললাম, এই কথাগুলো যারা বুঝছেন তারা ইয়েস বলেন, যারা বুঝেন নাই তারা নো বলেন। মেহেরবানি করে না Yes, বুঝে sir. ইয়েস Yes, বলেন। বুঝছি স্যার। ইয়েস স্যার বুঝতে পেরেছি স্যার। এবার আসেন, আপনাদের প্রশ্ন থাকলে সেই প্রশ্ন করেন। স্যার আমি একটু করছিলাম স্যার ডলার রেটটা কি স্যার ক্যালকুলেশন হবে স্যার আমি যখন কিনছিলাম তখন যা ছিল, নাকি আমি যখন মাল খালাস করতেছি তখন যা আছে তা সেটার উপর ইয়া হবে স্যার? অত্যন্ত এই questionটা গুরুত্বপূর্ণ হচ্ছে। প্রশ্ন করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন জনাব ওমর ফারুক ভাই। কাস্টমস ডিউটির যে ক্যালকুলেশনটা এইখানে, সেই ক্যালকুলেশনের যে এক্সচেঞ্জ রেটটা হবে সেটা সেই দিন যেই দিন আপনি কাস্টমস ডিউটি দিয়ে পণ্য খালাস করার জন্য আবেদন করছেন সিএনএফ এর মাধ্যমে, সেই দিনকার যে এক্সচেঞ্জ রেট আছে সেইটা সকাল 11টা 45, সর্বোচ্চ সময় হচ্ছে 11টা 45 মিনিট, মাঝে মধ্যে 12টাও বেজে যেতে পারে।
তবে ম্যাক্সিমাম বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা হচ্ছে 11টা 45 মিনিটের মধ্যেই সকল এডি ব্রাঞ্চে মানে সেন্ট্রাল ব্যাংক থেকে, কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক থেকে সকল কেন্দ্রীয় ব্যাংকে, মানে প্রতিদিনের টাকার বিপরীতে বিভিন্ন যত দেশের মুদ্রার যে এক্সচেঞ্জ রেট আছে সেই এক্সচেঞ্জ রেটটা প্রত্যেক জায়গাতে চলে যায়, প্রত্যেক ব্যাংকে। তো স্ট্যান্ডার্ড চার্টার্ড, এইচএসবিসি, আর হচ্ছে শাহজালাল ইসলামী ব্যাংক, প্রাইম ব্যাংক, এগুলোতে আমরা মাঝে মধ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ডটা আমরা ওদের ওয়েবসাইটে পাবলিশ হয়ে যেত, সেটা ওরা মেনটেন করতো। আর অনেক ব্যাংক হচ্ছে যে মানে অন টাইম শো করে না, তখন আমরা তাদের ওই যে ইয়া থেকে জেনে নিই। আবার হচ্ছে যে আমরা যদি সোনালী ব্যাংকের মাধ্যমে করি, সোনালী ব্যাংকের রেটটা আমরা জেনে নিই, যে জেনে নেওয়ার সাথে সাথে স্যার অথবা আমরা চালান কপি যেটা আছে সেটাতে ওই দিন জানা যায় মোটামুটি। আপনি জেনে যেতে পারবেন, আপনি যখন পেমেন্ট করবেন তার আগে আপনি যে এক্সচেঞ্জ রেটটা কত হচ্ছে। তবে এটা মাথায় রাখবেন, স্যার ওমর ফারুক ভাই যে প্রশ্নটা করেছেন, হ্যাঁ আসতেছে প্রশ্ন নিব। এক্সচেঞ্জ রেটটা যেদিন আপনি কাস্টমার ডিউটি দেবেন সেদিনকার রেট হবে। জি স্যার, বুঝতে পারছি স্যার। স্যার জনাব সজীব আকুন, হ্যাঁ হ্যাঁ বলুন স্যার please। সেন্ট্রাল ব্যাংকের যে এক্সচেঞ্জ রেট, এটা কি এডি ব্রাঞ্চেও সেই সেম এক্সচেঞ্জ রেট থাকে? আর এটাও আর একটা দারুণ প্রশ্ন। অনেক সময় অনেক ব্যাংকের, কিছু কিছু ব্যাংকের সাথে ফরেন কারেন্সির যে বাইং এবং সেলিং রেট থাকে, এটাকে বলা হয় স্প্রেড। আন্তর্জাতিক পরিভাষায় বলে স্প্রেড। আমি দেখাচ্ছি। $1 সমান সমান বাইং আর হচ্ছে সেলিং। এটা এটা মাঝে মধ্যে কোনো কোনো ব্যাংকের একটুখানি তারতম্য হতে পারে, বুঝতে পারছেন, তাদের ইন্টারনাল ম্যানেজমেন্টের কারণে হতে পারে। এটা কেমন? ধরেন একটা ব্যাংক বাইং, ওরা কিনবে 125.75-এ, বেচবে কততে? 126.55। স্যার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে না স্যার। আমার কথা কি বুঝতে পারছেন না? এখন বুঝতে পারছেন? স্যার এখন বোঝা যাচ্ছে স্যার। হুম। এই যে এই এই জায়গাতে খুব বেশি একটা তারতম্য হবে না, বুঝতে পেরেছেন? সর্বোচ্চ হয়তো 50 পয়সা বা 25 থেকে 65 পয়সার মধ্যে একটা গ্যাপ থাকে, এই স্প্রেডটা থাকে। এই যে মাঝখানে যে গ্যাপটা থাকে এটাকে স্প্রেড বলে। হ্যাঁ, জনাব তন্ময়, জনাব প্রীতম, আপনারা হাত উঁচু করছিলেন, একজন একজন করে প্রশ্ন করেন প্লিজ। জি বলুন। জি স্যার, আমার প্রশ্নটা ছিল আপনি যেটা দেখাইছিলেন স্যার বিল অফ এন্ট্রিতে, এটা হচ্ছে পিসে 8 পিস, কিন্তু কিছু কিছু প্রোডাক্ট আছে স্যার কেজিতে যেটা ক্যালকুলেশন হয়ে থাকে। আবার দেখা যাচ্ছে এটা পিসে হয়ে থাকে, যেমন ধরেন টুথপেস্ট, যেমন টুথপেস্ট যদি কেউ ইম্পোর্ট করে এটা পিসও হয়ে থাকে, আবার এটা হচ্ছে কেজিতে এখানে একটা ভ্যালু হয়ে থাকে স্যার। সেক্ষেত্রে রাইট, কোনটা আমার কাউন্ট করবে? ওইটা এটা হচ্ছে অ্যাসেসেবল ভ্যালুর ক্ষেত্রে আমরা এই কথাগুলো শুরুতেই বলেছিলাম, সেগুলোর যেটার যে ইউনিট, স্ট্যাটিস্টিক্যাল ইউনিট আছে, সেই স্ট্যাটিস্টিক্যাল ইউনিটেই হবে। কেজি, লিটার, মিটার, মেট্রিক টন, ব্যারেল, পার পিস, স্কোয়ার মিটার, স্কোয়ার ফিট, এগুলো এই যে এখানে যেগুলো যেভাবে আছে সেগুলো সেভাবেই অ্যাসেসমেন্ট হবে। পিসে হলে পিস, কেজিতে হলে কেজি, লিটারে হলে লিটার, মেট্রিক টনে হলে মেট্রিক টন, সেটা সেভাবেই অ্যাসেসমেন্ট হবে। কথা কি বুঝতে পেরেছেন? তখন এখানে লেখা থাকবে এটা এত লিটার, থ্যাংক ইউ এত স্যার, মেট্রিক টন। বুঝতে পারছেন। জি, পরবর্তী প্রশ্ন। হাত উঁচু করতেছেন সিরিয়ালে, একজন একজন করে হাত উঁচু করেন। জি, জনাব তন্ময়, আপনি হাত উঁচু করেছেন, জি বলেন প্লিজ। স্যার আসসালামু আলাইকুম স্যার, ফিল নাম্বার 37টা আরেকবার যদি বলতে। ফিল্ড নাম্বার 37 এর ব্যাখ্যাটায় যাব আগামী ক্লাসে। কেন যাব? কারণ 37 এর ব্যাখ্যা শুরুই তো করিনি। 37 এর ব্যাখ্যা শুরু করব। 37 ওটা প্রাথমিকভাবে বলে রাখছিলাম, এডিশনাল প্রসিজার কোড। আগামী ক্লাসে এটা বলবো। স্যার ফিল নাম্বার 44 এর স্যার
স্টেপ ওয়ানটা আরেকবার যদি একটু ক্লিয়ার করতেন স্যার, স্টেপ ওয়ানটা ফিল নাম্বার 44। কোন নাম্বার সঠিক হলে, সরি একটু বলবেন প্লিজ জনাব তন্ময়। স্যার স্টেপ ওয়ানটা স্যার, প্রথমটাই হ্যাঁ হ্যাঁ, একটু বলেন বলেন ইন্স্যুরেন্সটা। কোথায়? স্যার এখানে ইন্স্যুরেন্সটা স্যার কোথা থেকে আনবো আর কি স্যার, এটা ক্যালকুলেশনটা আচ্ছা, কোথা থেকে করবো? ইন্স্যুরেন্সের ক্যালকুলেশনটা কোথা থেকে করবেন তাই না? জি জি। আচ্ছা সেটা দেখেন, ইন্স্যুরেন্সের ক্যালকুলেশনটা করবেন কোথা থেকে সেটা একটু দেখেন। এলসির একটা ফিল্ড দেখাইছিলাম, আপনার মনে পড়ে কি? জি স্যার। লক্ষ্য করেন, ইন্স্যুরেন্স কাভার নোট নাম্বার রেফারিং টু কাভার নোট নাম্বার, এটা হচ্ছে কিসের কাভার নোট নাম্বার? ইন্স্যুরেন্সের কাভার নোট নাম্বার ফিল্ড 40, এলসির লেটার অফ ক্রেডিটের ফিল্ড 46। এইটা দেখে ইন্স্যুরেন্সের কাভার নোট, এটা এটা দেখে এটা এবং হচ্ছে যে আপনার ল্যান্ডিং চার্জ, এটা বের করার ফর্মুলাটা হচ্ছে সিএন্ডএফ এজেন্টের কাছে। তারা ইন্স্যুরেন্স কাভারেজ গুলোর সাথে, ইন্স্যুরেন্স কাভারেজের এখানে একটা ক্যালকুলেশন থাকে, ইন্স্যুরেন্স কোম্পানি ওই হিসেবগুলোর স্ল্যাব দিয়ে দেয় যে এটা এয়ার এর কাভারেজ এত, সি এর কাভারেজ এত, বাই ইনল্যান্ড ট্রান্সপোর্টেশনের কাভারেজ এত, এবং সেখানে ফুল কাভারেজ প্রিমিয়াম কাভার নোট নাম্বার সহ সেই ক্যালকুলেশন গুলো তাদের কাছে লেখা থাকে। আপনি চাইলে সেগুলো আপনাদেরকে তারা দিতে বাধ্য থাকবে, কারণ আপনি যখন যে ইনফরমেশন চাইবেন, ডিমান্ড করবেন, সেটা সে দিতে বাধ্য থাকবে। স্যার ইন্স্যুরেন্স আহ, করাটা কি বাধ্যতামূলক নাকি স্যার? হ্যাঁ, ইন্স্যুরেন্স আপনাকে ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে ইন্স্যুরেন্স করতে হবে। ইন্স্যুরেন্স ছাড়া ইন্টারন্যাশনাল ট্রেড করতে গেলে আপনি যখন পণ্যের মুভমেন্টের ক্ষেত্রে যদি কখনো পণ্যের ড্যামারেজ হয়, তাহলে আপনার আসলে ক্ষতি করতে দিবে না গভর্নমেন্ট, ক্ষতি হতে দিবে না গভর্নমেন্ট, বুঝতে পেরেছেন? এই জন্য ইন্স্যুরেন্স কভারেজটা লাগবে। তো আমরা, স্যার আমি একটু অ্যাড করবো। হ্যাঁ প্লিজ বলেন। বলছি যে স্যার এই যে ইন্স্যুরেন্সের ব্যাপার, ল্যান্ডিং চার্জের ব্যাপারটা বলতে পারি স্যার। যে যখন ল্যান্ড পোর্টে যায়, যেমন হচ্ছে ট্রাকে যায়, তখন 1% হিসেবে ক্যালকুলেশন করা হয়। যখন বাই সিতে যায় তখন 20% ধরা হয় ল্যান্ডিং চার্জ। আর হচ্ছে স্যার এয়ারে গেলে 15%। জনাব কাজী নাজমুস সালে, এইটা জি ফিক্সড স্যার, যে জি সব স্যার। সময় তা নয়, এটা কিন্তু না, এটা ভ্যারি ফিক্সড করে। স্যার, এটা স্যার ভ্যারি করে স্যার, হ্যাঁ। এই জন্য আমি আসলে পার্সেন্টেজটা বলতে চাই নাই, কারণ পার্সেন্টেজটা বললে আবার দেখা যাচ্ছে এরা মানে দে উইল, অল মাই পার্টিসিপেন্ট উইল টেক ইট ফর গ্রান্টেড যে স্যার বলছে এই জন্য এটা ফিক্সড না। এইটা হ্যাঁ, হ্যাঁ। আসলে হচ্ছে, জনাব কাজী নাজমুস সালে আপনি কি সিএনএফ এজেন্টের কাজ করেন নাকি না? জি স্যার, আমি সিএনডি চাকরি করি স্যার। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে অনেকেই তথ্য পাবে। তো যেটা বলছিলাম যে বিল অফ এন্ট্রির বিষয়গুলো আপনি খুব ভালোভাবে বোঝার কথা জানেন। জি তো স্যার, আমি আলহামদুলিল্লাহ বুঝতে হ্যাঁ, পারছি। তো এখন বিষয়টা হচ্ছে যে এইটা শুল্ক স্টেশনের উপরও ডিপেন্ড করে, এবং এখানে আরো কিছু কাভারেজের যে বিষয়গুলো, বিশেষ করে ইন্স্যুরেন্স এবং ল্যান্ডিং চার্জ গুলো, এগুলো এগুলোর জন্য আলাদা করে একটা ক্যালকুলেশন করা আছে। সেই ক্যালকুলেশন অনুযায়ী এক একটা পোর্টের জন্য এক একটা ক্যালকুলেশন আছে, সেটা দেখে ওটা করতে হয়। তবে যে কোনো আমদানিকারক তার ওই ক্যালকুলেশন সম্পর্কে অবগত হতে চাইলে, জানতে চাইলে তারা এটা দেখাইতে বাধ্য। বাট অনেক ক্ষেত্রে সিএনএফ এজেন্টরা অনেক সময় ব্যস্ত থাকার কারণে এই তথ্যগুলো অনেক সময় দিতে হয়তো বিলম্ব হয়, কিংবা হয়তো বা ব্যস্ততার কারণে তারা দিতে পারে না, এটা একটা কারণ হতে পারে, তাই নয় কি? জি স্যার, জি স্যার, সঠিক। জনাব কাজী নাজমুস সালে, আপনি কোন স্টেশনের নিয়মিত কাজ স্যার করছেন? আমি বেনাপোলে আছি স্যার। ও আচ্ছা আচ্ছা, আপনি তো আগে কথা বলেছিলেন, রাইট জি রাইট, স্যার। মাঝখান দিয়ে, ধন্যবাদ। আচ্ছা, এখন আম, আমরা স্যার একটুখানি আমি জানবো। আমি একটু বলতে চাচ্ছিলাম স্যার। আহ, স্যার জি 32 জনাব নাম্বার টিভি হোসেন। স্যার 32 নাম্বারে আইটেম নাম্বার যেটা 1 স্যার, এখানে জি কি জি, 2 হওয়ার সম্ভাবনা থাকে, 2 বা 3 স্যার? সেই ক্ষেত্রে ফিল্ড ধন্যবাদ 41 আমরা, কিভাবে চেঞ্জ হতে পারে স্যার?
ধন্যবাদ। আপনি আপনি যে প্রশ্নটা করেছেন অত্যন্ত গভীরভাবে পর্যালোচনা করার কারণেই আপনি প্রশ্নটা করতে পেরেছেন। আপনার প্রশ্নের জন্য প্রথমে আপনাকে ধন্যবাদ দিচ্ছি। এই থ্যাংক প্রশ্নগুলো ইউ স্যার। করতে পারার জন্য এই প্রশ্নগুলো করতে পারার জন্য একটা গভীর মনোযোগের প্রয়োজন আছে, এবং আমি আমি বিশ্বাস করি আপনার সেই গভীর মনোযোগ ছিল বলে আপনি প্রশ্ন করতে পারছেন। ধরেন কমার্শিয়াল ইনভয়েসে আইটেম একটা নয়, আইটেম তিনটা। তার মানে কি, পিআই তে আপনার তিনটা আইটেম ছিল, এলসি তেও আপনার তিনটা আইটেম ছিল, ফাইনাল শিপমেন্ট হয়েছে, তারপর কমার্শিয়াল ইনভয়েস হয়েছে। তো তিনটা আইটেমের মধ্যে কি কি আইটেম? ধরেন প্রথমটা ধরলাম গ্লাভস, তারপরেরটা ধরলাম ধরেন শ্যাম্পু, তারপরেরটা ধরলাম টুথপেস্ট। তিনটা আইটেম। এবার এই তিনটা আইটেমের জন্য কেউ কি এই প্রশ্নটা মনে তৈরি হয় না? মনে কি এই প্রশ্নটা আসে না? তাহলে স্যার, তিনটা আইটেম যদি হয় তাহলে সে তিনটা আইটেমের জন্য কি ফিল 47 এর ব্যাখ্যা কি একরকম হবে নাকি তিনটা বক্স হবে? এই প্রশ্নটা কি আপনাদের মনে আসে না? করতে চাইছিলাম জি স্যার, স্যার, মনে পরের বার আসতেছে। ভুলে গেছি। স্যার এখন আসছে। হ্যাঁ, মনে আসছে তো। স্যার এখন টাকা পয়সা দিয়ে এখানে কোর্স করতেছেন, সময় দিচ্ছেন, ধরলাম টাকা পয়সা, এটাকে ডাজন্ট ম্যাটার, চা খেতে বসলেই এই কোর্সের টাকা শেষ হয়ে যায়। কিন্তু সময় যেটা দিচ্ছেন, আপনি অন্যদিকের কাজ গুছিয়ে বহু গুরুত্বপূর্ণ সময় এখানে ব্যয় করতেছেন, এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এইবার আসেন 32 সব সময় এখানে কয়টা আইটেম থাকবে এটা নির্দেশ করবে। সে কয়টা আইটেমের টোটাল কোয়ান্টিটি কয়টা এটা নির্দেশ করবে ফিল 41। এবার আসেন বিল অফ এন্ট্রির প্রত্যেকটা প্রথম বিল অফ এন্ট্রির, আমি এখন এক্সটেন্ডেড আলোচনা, আপনাদের প্রশ্ন পাইলে আমার কাছে খুবই ভালো লাগে, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। বিল অফ এন্ট্রির প্রথম, ধরেন আপনি 5টা আইটেম আনছেন, আইটেম নাম্বার 1 2 3 4 5 ধরেন 6 ধরেন 7 আনছেন। প্রথম আইটেম আনছেন আপনি কি? প্রথম আনছেন আপনি টুথপেস্ট। দ্বিতীয় আইটেমটা আপনার ছিল শ্যাম্পু। তৃতীয় আইটেমটা আপনার ছিল কি? সোপ। চতুর্থ আইটেমটা ছিল আপনার, ধরেন আপনার হলো সেরাম। পঞ্চম আইটেমটা আপনার ছিল ধরেন শাওয়ার জেল। তারপরে 6 নাম্বার আইটেমটা ছিল আপনার ধরেন XYZ, অন্য কোনো কোনো আইটেম টাইটেম ছিল আর কি। যাই হোক, এত আইটেমের কথা মনেও নাই। এখন বিল অফ এন্ট্রির জনাব কাজী নাজমুস সালেহ, আপনি আছেন না আমাদের সাথে? জি স্যার, আছি স্যার। আপনার দৃষ্টি আকর্ষণ করছি, বিল অফ এন্ট্রির প্রথম ফিল্ডে এইখানে টুথপেস্ট, শ্যাম্পু, সোপ, সেরাম, শাওয়ার জেল, XYZ এরকম সবগুলোর কি এইচএস কোড একটা হবে না আলাদা আলাদা হবে? না কখনো স্যার, আলাদা সম্ভব? আলাদা হবে, ভিন্ন ভিন্ন। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তাহলে এই টুথপেস্টের ক্যালকুলেশন কি ইউর মিটিং উইল এন্ড ইন 10 মিনিটস। যদি হয়ে যায়, আর আমরা আবার একই লিঙ্কেই আমরা কিন্তু আবার ঢুকবো। জি, তো বলতেছিলাম বিল অফ এন্ট্রির প্রথম পেজ যেটা থাকবে সেখানে কয়টা আইটেমের ক্যালকুলেশন থাকে নরমালি? স্যার নরমালি স্যার প্রত্যেকটা পেজে এক একটা একটা এক একটা ক্যালকুলেশন থাকে। না, ইভেন নরমালি প্রত্যেকটা পেজে একটা থাকে না। প্রথম প্রথম পেজটাই স্যার পেজ, টোটালটাই থাকে স্যার। প্রথম পেজে একটা থাকে, দ্বিতীয় নাম্বার পেজে থাকবে পরবর্তী 3টা আইটেম, স্যার তৃতীয় আইটেম নাম্বার স্যার পেজে ক্যালকুলেশনটা স্যার কাইন্ডলি শোনেন, বলছিলাম যে স্যার। জি 3টা আইটেমের জন্য 3টা বক্স থাকবে, 3টা বক্স, একটা স্যার, জি বক্স, স্যার, 2টা জানি বক্স, স্যার। 3টা বক্স, চতুর্থ আরেকটা বক্স থাকে বিল অফ এন্ট্রির দ্বিতীয় পেজ থেকে চতুর্থ পেজে। মানে হচ্ছে ফিল 47 এর ব্যাখ্যাটা
ফিল 47 এর জন্য ফিল 47 আবার হবে কোথায়? রিপিটেডলি পেজ নাম্বার 2, এটা পেজ নাম্বার 1, টুতে এটা পেজ নাম্বার 2, এটা হচ্ছে পেজ নাম্বার 3। যারা বুঝতেছেন জি তারা স্যার ইয়েস বলেন, যারা বুঝতেছেন না তারা নো বলেন প্লিজ। ইয়েস স্যার। জি ইয়েস স্যার, স্যার। বুঝতে পারছি স্যার। স্যার বুঝতে মানে পরবর্তী শাওয়ার জেল সহ হাবিজাবি আরো এক্স ওয়াই যে যতই প্রোডাক্ট থাকুক না, পরবর্তী পেজে আবার 3 নাম্বার পেজে ফিল 47 এর ব্যাখ্যা আসবে কিরকম? শাওয়ার জেলের জন্য একটা বক্স থাকবে, সেখানে তাদের ক্যালকুলেশন আলাদা হবে। তারপরে এক্স ওয়াই জি এর জন্য আরেকটা ক্যালকুলেশন থাকবে, এক্স এর জন্য আরেকটা বক্স থাকবে, তার টোটাল ক্যালকুলেশন আলাদা হবে। তারপরে হচ্ছে ওয়াই প্রোডাক্টটার জন্য আরেকটা ক্যালকুলেশন, টোটাল টাকাটা এত হবে। চতুর্থ আরেকটা বক্স থাকবে, সেইখানে কি থাকবে জানেন? এই 1 নাম্বার আইটেম শাওয়ার জেল, এক্স আর ওয়াই, এই 3টা আইটেম মিলে টোটাল কত টাকা হয়েছে সেটা থাকবে। জনাব কাজী জি স্যার নাজমুস সালেহ, জি স্যার আপনি ঠিক কি আমার আছে কথা স্যার বুঝতে পেরেছেন? জি স্যার বুঝতে পারছি স্যার একই রকম ভাবে ফিল্ড নাম্বার 2 তে লক্ষ্য করেন, শ্যাম্পু এর জন্য টোটাল কত টাকা কাস্টমস ডিউটি আসছে সেটা প্রথম বক্সে আসবে। সোপের জন্য কত টাকা টোটাল কাস্টমস ডিউটি আসছে সেটা সোপের ঘরে যাবে। সেরামের জন্য কত টাকা ঘরে আসছে সেটা সেরামের 3 নাম্বার ঘরে যাবে। এবং এই ফাইনালি 3টা ঘর মিলিয়ে টোটাল কত টাকা হয়েছে সেটা এই 4 নাম্বার ঘরে যুক্ত হবে। আমার কথা ঠিক না হইলে আপনি মিলায়া দেখেন, কোন একটা বিল অফ এন্ট্রির মধ্যে উত্তর পেয়ে যাবেন। স্যার জনাব 100% কাজী ঠিক আছে নাজমুস স্যার সালেহ, আপনার কথা জনাব কাজী নাজমুস সালেহ, স্যার আলহামদুলিল্লাহ স্যার 100% ঠিক আছে স্যার আপনার কথা আমি আপনারা স্যার কি আগামীকালকে একটা আছে আচ্ছা, এরকম মেলাগুলোর বিল অফ এন্ট্রি পেজ আমি স্যার কালেক্ট করে আপনাকে পিডিএফ দিয়ে দিবেন স্যার আপনি নেক্সট ক্লাসে একটু বোঝাই দিবেন ইনশাআল্লাহ না না সমস্যা নেই, লাগবে না, এটা সমস্যা নেই। এই স্যার যে আমার কাছে কোর্স, পিআইও আছে স্যার এই যে অনেকগুলো আইটেমের পিআই হ্যাঁ হ্যাঁ আমি এটাও দিয়ে দিবেন স্যার আপনাকে সমস্যা নেই, ধন্যবাদ। আচ্ছা, এটা যারা বুঝতে পেরেছেন, এই যে এখন যেটা বললাম, আমি ধন্যবাদ দেই প্রথমে যেই ব্যক্তি এই প্রশ্ন করেছেন, তার কারণে এই প্রশ্নের উত্তরটা এখানে আমরা দিতে পারছি, বাকিরা সবাই শুনছেন। তার মানে উনি বলেছিলেন, এটা কে করেছিলেন প্রশ্নটা জনাব? স্যার আমি বলছিলাম স্যার টি হোসেন। আচ্ছা, তৌহিদ হোসেন, হ্যাঁ। জি স্যার, আহ, তহিদুর মোহাম্মদ। অনেক সময় অনেক প্রশ্ন, যেমন ধরেন জনাব কাজী নাজমুস সালেহ তো এই কাজ করতেছে, বিল অফ এন্ট্রির উপর কথা বললে কথা শেষ হবে না, 10 দিনেও কথা শেষ হবে না। জনাব কাজী জি নাজমুল স্যার সত্যি কথা আমি স্যার শেষ হবে না আরেকটা প্রশ্ন করব। একটা না অনেক প্রশ্ন করতে পারবেন, সিরিয়ালি করেন। জনাব প্রীতম প্লিজ বলেন। হ্যাঁ স্যার, ওই যে যেটা হচ্ছে যে ইন্স্যুরেন্স এবং ল্যান্ডিং চার্জ, এটা কি একবারে ইয়ে হবে, ক্যালকুলেশনে আসবে নাকি প্রত্যেকটা প্রোডাক্টের জন্য ক্যালকুলেশনে আসবে স্যার? না, ইন্স্যুরেন্স এবং ল্যান্ডিং চার্জ আসবে টোটাল কনসাইনমেন্টের উপরে। আর এই যে ক্যালকুলেশন যেগুলো একটু আগে দেখাইলাম সেগুলো আসবে আইটেম ওয়ারিজ। কথা বুঝছেন নাকি? জি, থ্যাংক ইউ স্যার, বুঝতে পারছি। এটা একবারই আসবে, ইন্স্যুরেন্স এবং ল্যান্ডিং চার্জ, যেটা যেই শুল্ক স্টেশন যেখানে ল্যান্ডিং চার্জ সেটার সাথে সংযুক্ত থাকবে, এবং সেটা ক্যালকুলেশন সিএনএফ এজেন্ট আপনাকে বলে দিবে, সেজন্য আমি ফিক্সড করে কোনো কিছু বলি নাই। আচ্ছা, জি স্যার, জনাব বুঝতে কাজী পারছি। নাজমুস সালেহ, বলেন তো, জি স্যার আপনাদের কি এখানে এই যে কোর্সটাতে আমরা আড্ডা দিচ্ছি, কথা বলতেছি, গল্প করতেছি, এখানে কি আপনাদের সময় নষ্ট হচ্ছে? না স্যার ধন্যবাদ। জনাব কে যেন হাত উঁচু করছিলেন, তারপর হচ্ছে উম, স্যার এই মানে এই ফরম্যাটটা কে সাজাবে আর কি? এই ফরম্যাটটা কেউ সাজাবে না। এই ফরম্যাটটা যখন একজন আমদানিকারক বা রপ্তানিকারক তার পণ্য রপ্তানি করতে যাবে, কিংবা রপ্তানির খালাস কিংবা আমদানির খালাস করার জন্য সম্পূর্ণ ডকুমেন্ট একজন সিএনডিএফ এর কাছে হস্তান্তর করবে, সিএনডিএফ এজেন্ট সরকারকে, মানে হচ্ছে বাংলাদেশ কাস্টমস কর্তৃপক্ষকে অবহিত করবে যে এই আমার একজন আমদানিকারক বা রপ্তানিকারক অমুক দেশে পণ্য পাঠাচ্ছেন, কিংবা অমুক দেশ থেকে পণ্য আনতেছেন। এই পণ্যের রপ্তানিকারক হলো এই ব্যক্তি, আমদানিকারক হলো এই ব্যক্তি, এই পণ্যটার দেশ হলো এটা, এইচএস কোড হলো এইটা, এই পণ্যের টোটাল কমার্শিয়াল ইনভয়েসের ভ্যালু হচ্ছে $এত, এই পণ্যের ব্যাংক হচ্ছে এইটা, এই পণ্যের হচ্ছে যে আপনার টোটাল প্যাকেজ কোয়ান্টিটি হচ্ছে এতগুলো, এই পণ্যের ইন্স্যুরেন্স ল্যান্ডিং চার্জ এইটা, এই পণ্যের
প্রতি একক ইউনিট প্রাইসের দাম $13,700 বা $6, $5, $2 হোক, সেইটা এই পণ্যের। আচ্ছা, তারপরে হচ্ছে গভর্নমেন্টের ওখান থেকে, মানে হচ্ছে অ্যাসিকুডা ওয়ার্ল্ডের সিস্টেম সফটওয়্যার থেকে এটা এটা মানে এটা হচ্ছে কি হবে, দুই দিক থেকে, মানে বাইলেটারাল একটা ড্যাশবোর্ড। এটা বাইলেটারাল ড্যাশবোর্ড কিরকম, আপনি বিল অফ এন্ট্রিটা জেনারেট হয় কিভাবে বলি। কাজী নাজমুস সালে, আপনি আমার কথাগুলোর সাথে থাইকেন, যদি কোনো জি কথা স্যার, জি স্যার, মিসম্যাচ হয় সেটাও ধরেন। এইটা কি জি স্যার। ধরেন এভাবে ফিল আপ হয়, এভাবে এভাবে জেনারেট হয়, এটা অটো জেনারেট হয়। এটা কিভাবে জেনারেট হয়, আপনি তথ্য দিচ্ছেন একদিক থেকে, এই তথ্যটা ওই দিক থেকে ম্যাচ করে তারা তাদের রেকর্ডে নিচ্ছে। ফাইনালি যখন আপনি সাবমিট দিচ্ছেন, সাবমিট দেওয়ার সাথে সাথে এইটা জেনারেট হবে একটা বিল অফ এন্ট্রি আকারে, একটা মানে হচ্ছে যে একটা পূর্ণাঙ্গ রূপ হিসেবে আপনার কাছে আসবে। তার মানে বিল অফ এন্ট্রি কিন্তু সিএনএফ এজেন্ট এভাবে ফিল আপ করে না। কথা কি আমার ঠিক আছে কিনা জনাব কাজী নাজমুস জি সালে? স্যার, এখন ঠিক যেটা আছে স্যার। এখন যেটা অটোমেট সিস্টেম সফটওয়্যার হয়েছে, বা মানে কাস্টমস এর যে কাস্টমস অ্যাডমিনিস্ট্রেশন এন্ড মডার্নাইজেশন প্রজেক্ট বলে এটাকে, ক্যাম্পস, তো তারই আওতায় এগুলো অটোমেটেড হয়েছে সারা ওয়ার্ল্ডের একই ধরনের সিস্টেম। তো এটা এভাবে হয়। এখন এটা এখানে খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ আমি আসতেছি, প্রশ্ন নিব, একটা একটা করে প্রশ্ন নিব, হাত উঁচু করতেছেন, প্রশ্ন নিব একটা একটা করে। ফাইন্যান্সিয়াল অ্যান্ড ব্যাংকিং ডেটা, এইখানে যারা কমার্শিয়াল, সাপ্লাই চেইন, লজিস্টিক্স, প্রকিউরমেন্ট, লোকাল অথবা ইন্টারন্যাশনাল জব করেন, তাদেরকে ম্যানেজার লেভেল থেকে উপরে একটা প্রশ্ন কমন করবেই, বিল অফ এন্ট্রি কখনো আপনি বিল অফ এন্ট্রি সম্পর্কে আপনার কোনো অভিজ্ঞতা আছে কিনা, অবশ্যই এই প্রশ্নটা করবে। বিশেষ করে কমার্শিয়াল ডিপার্টমেন্টে আপনি যখন, অথবা ভ্যাট ট্যাক্স ডিপার্টমেন্টেও কমার্শিয়াল বিল অফ এন্ট্রির ব্যাপার আছে, যদিও সেটা খুবই সামান্য, লিমিটেড, এবং তারা কিন্তু খুব বেশি সব জানেও না। এই বিল অফ এন্ট্রি সম্পর্কে শুধুমাত্র জানে যে কোনো প্রতিষ্ঠানের বা যে কোনো আমদানিকারক রপ্তানিকারক প্রতিষ্ঠান বা ব্যক্তির, শুধুমাত্র কমার্শিয়ালের কাজ যিনি করেন, ব্যাংকের সাথে রিলেটেড কিংবা কাস্টমস এর সাথে রিলেটেড, সে এগুলো ওভার দ্য ইয়ার্স, বছরের পর, এখানে অনেক পার্টিসিপেন্ট আছেন, অনেকেই এই মন্তব্য করেছেন, স্যার কমার্শিয়াল ডিপার্টমেন্টে 5 বছর জব করতেছি, বিল অফ এন্ট্রি আপনি যেভাবে দেখেছেন এভাবে কখনো শিখিনি, বুঝিনি। আমার এই কথাটা ঠিক কিনা জনাব কাজী নাজমুস সালে, আপনি একটু বলেন তো। হ্যাঁ, 100% ঠিক স্যার। এইভাবে স্যার অ্যানালাইসিস করে কেউ বলেনি স্যার। আমি এত ডিপলি স্যার আপনার মতো জানতাম না স্যার। আমি এন্ট্রি করি স্যার, এই মানে স্যার, স্যার কি বলে স্যার, আমদানি করে প্রোডাক্ট এন্ট্রি করি স্যার, এক্সপোর্ট করি, এক্সপোর্ট ডকুমেন্টস তো আছে স্যার, আমি এন্ট্রি করি। তো সেই ক্ষেত্রে স্যার এত ডিপলি লাগে না। হ্যাঁ, আপনার মতো এরকম ভেঙে ভেঙে আসলে আমার অফিস থেকে বোঝাই দিইনি কখনো। তবে স্যার আমার এই সিপিসি ব্যাপারটা একটু কনফিউশন আছে, যদি নেক্সট ক্লাসে নিবেন বললেন, তাই জন্য একটা কোশ্চেন করিনি। একটু এক্সট্রা, কোনটা সিপিসির কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, জি স্যার, সিপিসির কথাটা বলছি। তা এখানে আরেকটা জিনিস অ্যাড করে বলে স্যার, সাপটার ব্যাপারটা একটু অ্যাড করে দিয়েন স্যার। সাবটার ব্যাপারটা সিপিসিতে না, সাবটা হচ্ছে সাউথ সাপটাটা, এশিয়ান প্রেফারেন্সিয়াল হ্যাঁ ট্রেড হ্যাঁ, এগ্রিমেন্ট, নর্থ আটলান্টিক প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট, এগুলো হচ্ছে এগ্রিমেন্ট কোড, এই যে 36 নাম্বার ফিল্ডে, জি স্যার। আমি মানে দুই ওই দেশের মধ্যে কোনো বাণিজ্য চুক্তির আওতায় যদি হ্রাসকৃত হারে শুল্ক সুবিধা দাবি করতে হলে, গত ক্লাসের ভিডিওটা একটু দেখেন, স্যার ওইখানে আমি যদিও একটু মিস সংক্ষেপে বলছি, করছিলাম। কিন্তু এটা অনেক বড় লম্বা কথা, তো বিল অফ এন্ট্রি, একটা বিল অফ এন্ট্রি একটা বিল অফ এন্ট্রি পুরো একটা আমদানি রপ্তানির পুরো আমল নামা, এটা কি বললে আমি জি স্যার, যথার্থ হবে না, বলেন তো কাজী নাজমুল সালে? জি স্যার, পুরো আমদানি 100% যথার্থ কথা।